৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন বেসরকারি ঋণ প্রবাহ জুনে বিনিয়োগে মন্দা, যুদ্ধ, বৈশ্বিক অনিশ্চয়তায় দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী স্থবিরতার শঙ্কা বিশ্লেষকদের। ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষককে লাভবান করার উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন আইনমন্ত্রী। মজুতদার প্রমাণিত হলে নিশ্চিত করা হবে সর্বোচ্চ সাজা। 2 বছরে রেলের লাভজনক রুট কক্সবাজার, মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য। চাপ সামলাতে পর্যটন নগরী পর্যন্ত চলাচল করবে মহানগর এক্সপ্রেস। 3 মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কাপ্তাই হ্রদে বাঁধ শিকার শুরু সোমবার মধ্যরাত থেকে। শেষ মুহূর্তের ব্যস্ততায় জেলেরা। অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ বিএফডিসির। এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টা। গ্রিস উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার, রাখা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। নিম্ন স্তরের ভারসাম্যের ফাঁদে আটকে পড়েছে দেশের অর্থনীতি। গেল জুনে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি নেমেছে 33 বছরের মধ্যে সর্বনিম্নে। বিনিয়োগ চাঙ্গা করতে শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি নীতি সুধার কমানো হলেও জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে সরকারের সদিচ্ছা থাকলেও বৈশ্বিক অস্থিরতা অর্থনীতির এই দুষ্ট চক্রকে আরও দীর্ঘ করতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা রিপোর্ট। কম প্রবৃদ্ধি, কম বিনিয়োগ, কম কর্মসংস্থান, কমায় এই দুষ্টচক্রে বা লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ বা নিম্ন স্তরের ভারসাম্যের ফাঁদে আটকে পড়েছে দেশের অর্থনীতি, যার ফলাফল বেকারত্ব বৃদ্ধি, মানুষের ভোগের ক্ষমতা হ্রাস পাওয়া ও খরচের খাতায় ওঠা সঞ্চয়। আইএমএফ ও বিশ্বব্যাংকের পূর্বাভাসেও প্রবৃদ্ধি এবছর নিম্নমুখী। 1993 সালের পর চলতি বছর জুনে 33 বছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির সর্বনিম্ন 4.47% নেমে এসেছে। এছাড়া গত 2 বছরে ভারী শিল্পের যন্ত্রপাতি ও শিল্প কাঁচামাল আমদানিতেও প্রত্যাশিত উল্লম্ফন হয়নি। শিল্প কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি 60,000 কোটি টাকার পরিকল্পনা দেওয়ার পর নীতি সুধার কমিয়ে 9.50% নামলেও কেন্দ্রীয় ব্যাংকের মতে বিনিয়োগ শুধু ঋণের সুদের হারের উপর নির্ভরশীল নয়, বরং জ্বালানি নিশ্চয়তা, পরিবহন ব্যয়, অবকাঠামোর উপরও নির্ভর করবে সফলতা। আজকে যদি তারা ফাইন্যান্সটা গ্রহণ করে, যেদিন থেকে লোনটি তার অ্যাকাউন্টে জমা হবে সেদিন থেকে তার উপর সুদ হিসাবায়ন শুরু হবে। কিন্তু দেখা যাচ্ছে যে গ্যাস বা বিদ্যুৎ সরবরাহের কারণে সে প্রোডাকশনে যেতে পারছে না, তো স্বাভাবিকভাবে তার ব্যবসায়িক কর্মকাণ্ডটা ব্যাহত হবে। বাজেটে শুল্ক কমানোর ফলে ভারী শিল্পের যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি বাড়ার কথা থাকলেও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে প্রত্যাশিত গতি স্থবির। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক যুদ্ধ প্রলম্বিত হলে নিম্ন স্তরের ভারসাম্যের ফাঁদে আটকে থাকার প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রা আয়েও, যা আরও কঠিন করে তুলবে পরিস্থিতি। ব্যবসায়ীরা একটু আমদানি করে দেশের ভিতরে শিল্পায়ন, তার ব্যবসা বাণিজ্য সেগুলো করতে যাচ্ছিল, কিন্তু এখন যে চড়াভাব হচ্ছে দেখা যাচ্ছে এবং সামনের দিনগুলোতে যুদ্ধ আরও বেশি প্রলম্বিত হয় এবং ছড়িয়ে যায়, যেটার আশঙ্কা এখন দেখা দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো রিমিটেন্সের প্রভাবের ক্ষেত্রেও এটা নেতিবাচক ধারা চলে আসবে। তার মানে এখন যে দেখা যাচ্ছে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামনে আরও খারাপ হতে পারে। 2025-26 অর্থ বছরে জানুয়ারি থেকে জুন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8.5%, যা 2026-27 অর্থ বছরে কমিয়ে ধরা হয়েছে 5.5%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, আমাকে এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু শুরুতে জানতে চাই যে এই যে দুষ্ট চক্রের যে ভারসাম্য নিম্ন স্তরের আমরা প্রতিবেদন দেখলাম, সেক্ষেত্রে আসলে কি ভাবছেন আপনারা, বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে আসলে অবলোকন কি করছেন? দেখুন, সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস যেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে এই ধরনের ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস বহু দশকে কখনো ফেস করিনি। মানে এই ধরনের বলছি কারণ এটা হচ্ছে কম্বিনেশন অফ মাল্টিপল ফ্যাক্টরস। আপনি যদি একটু পিছনে তাকান দেখবেন যে আসলে বাংলাদেশে যে প্রাইভেট সেক্টর, বেসরকারি খাত ওভারঅল কতগুলো ভয়াবহ, কতগুলো চাপের মুখে পড়েছে গত 3 বছরে। এবং এটার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে
ব্যাংকিং সেক্টরেও একটা বড় ধরনের চাপ পড়েছে, যে এনপিএল যেটা আমরা কুরিন এক্সপ্লোশন হয়েছে রীতিমতো। রাইট। এবং এটার সাথে এখন অ্যাড হচ্ছে একটা খুব অ্যাকিউট একটা এনার্জি ক্রাইসিস। সো এই যে এই কম্বিনেশন অফ 3-4টা এফেক্ট, এটা কিন্তু আমরা আমাদের প্রাইভেট সেক্টর কখনোই দেখেছে বলে আমার মনে পড়ে না। কিন্তু সেই জায়গাতে উত্তরণের পথ কি মনে করছেন? দেখুন, উত্তরণ করতে গেলে আপনাকে কিছু জিনিস আপনাকে করতেই হবে। যেমন 1 নাম্বার হচ্ছে যে আমরা যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির ইয়েতে ছিলাম, চক্রে ছিলাম, সেটা থেকে যদি না বের হই, তাহলে আসলে মানে সোজা বাংলা, আপনাকে যদি ঋণের প্রবাহ যদি বাড়ানো না যায়, আপনার ইনভেস্টমেন্টের প্রবাহ যদি না বাড়ানো যায়, তাহলে কিন্তু এটা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। কারণ এটা থেকে বেসিক্যালি আপনার এই ধরনের ইকোনমিক স্লোডাউন হওয়ার পরে আপনাকে যদি আপনি দুটো অপশন থাকে, হয় আপনি একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামে আটকে যাবেন, অথবা এটা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ফ্লো বাড়ানো। সেটা সরকারি ইনভেস্টমেন্ট দিয়ে বাড়াতে পারবেন আপনি, সেকেন্ড হচ্ছে আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দিয়ে বাড়াতে পারবেন। তো এখন এই মুহূর্তে সরকার যেমন চেষ্টা করছে যে আপনার সরকারি ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, যেটার ইন্ডিকেশন বাজেটে আছে, কিন্তু আপনি যদি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি রাখেন, তখন কিন্তু আসলে বেসরকারি খাতে ঋণের প্রবাহও বাড়ে না, ইনভেস্টমেন্টও বাড়ে না। ফলে যেটা হয় যে এটা থেকে বেরোনো, তো বেসিক্যালি দুটো রাস্তার একটা যদি আমরা বন্ধ করে রাখি, তখন কিন্তু সেটা কাজ করবে না। আবার এই মুহূর্তে যদি আপনি ফিসকাল আপনার মনিটারি পলিসি যদি লুজেন করেন, মানে আপনার যদি ক্রেডিট ফ্লো বাড়ান, তারল্য যদি বাড়ান, তাহলে খুব ক্ষুদ্র একটা সম্ভাবনা আছে যে মূল্যস্ফীতি বাড়বে। আমাদের ধারণা এটা বাড়বে না। কারণটা হচ্ছে, আপনি যদি মূল্যস্ফীতির ইনহারেন্ট নেচার চিন্তা করেন বাংলাদেশে, এটা কিন্তু ডিমান্ড ড্রিভেন না, এটা সাপ্লাই কনস্ট্যান্ট ড্রিভেন। কারণটা হচ্ছে যে আপনার যথেষ্ট ইম্পোর্ট করা যাচ্ছে না, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, আমরা যথেষ্ট সাপ্লাই দিতে পারছি না। এই দুটো কম্বিনেশন মিলিয়ে কিন্তু ইনফ্লেশনের সবচেয়ে বড় ড্রাইভার। আপনি যদি হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখেন, গত 24 মাস যদি হিসাব করেন, দেখবেন যে বাংলাদেশি ইনফ্লেশনের সবচেয়ে বড় ড্রাইভার ছিল এক্সচেঞ্জ রেটের ট্রানজিশন। সো এক্সচেঞ্জ রেট যখনই স্টেবিলাইজ করে গেছে, তারপরে কিন্তু ইনফ্লেশন একটা লেভেলে স্টেবিলাইজ করে গেছে। সো এই কারণে আমরা মনে করি যে আসলে যে উচ্চ সুদ হার এবং যে টাইটেন মনিটারি পলিসি, যে মানি সাপ্লাই কমিয়ে দেওয়া, সেটা বোধহয় ঠিক হয়নি। বাংলাদেশ ব্যাংক কিন্তু ফর্মালি এটা থেকে এখনো বেরিয়ে আসেনি। হ্যাঁ, তারা একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ডিক্লেয়ার করেছেন, কিন্তু গত মাসে যেটা ভালো কাজ যেটা হচ্ছে যে 0.5% আপনার ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা মনে করি একটা ভালো উদ্যোগ। সেক্ষেত্রে আমরা শর্ট টাইমে তো 3টা সরকার, আওয়ামী সরকার তো 15 বছর বেশ তাদের ক্ষমতা যতটুকুই তাদের প্রভাব বিস্তার করেছে। সেক্ষেত্রে সেকেন্ড আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্ট, এবং এখন বিএনপি সরকার। সেক্ষেত্রে এখন বর্তমানে মনিটারি পলিসি যেটা আপনি কথা বলছিলেন, সেটি আসলে কতটা বেসরকারি বান্ধব কিংবা কর্মসংস্থান বান্ধব কি মনে করছেন? এই আপনি যদি মনিটারি পলিসি হেডলাইন্স টার্মসে দেখেন, এটা এখনো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কখনো বিনিয়োগ কিংবা আপনার কর্মসংস্থান বান্ধব হয় না, এটা উল্টো দিকে কাজ করে। কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশ ব্যাংক যেটা করছেন, সেটা হচ্ছে একদিকে টাইটেন মনিটারি পলিসির কথা বলছেন, আবার গত মাসে যেহেতু আপনি ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসছেন, একই সাথে তারা আসলে প্র্যাকটিক্যাল কিছু স্টেপস নেওয়ার চেষ্টা করছেন, প্র্যাগমেটিক। সেটা কি আসলে মানে উভয় সংকট কিংবা উভয় দিকে কথোপকথন হয়ে যাচ্ছে না, কিংবা স্টেপ নেওয়া হয়ে যাচ্ছে? এটা উভয় দিকে স্টেপ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ফান্ডামেন্টাল কতগুলো স্ট্রাকচারাল প্রবলেম আছে আমাদের, যেটার অধিকাংশের শুরু আসলে গত বছর। আপনি যদি দেখেন যে ব্যাংকিং সিস্টেমে যেই এনপিএল এর যেই এক্সপ্লোশনটা হয়েছে, এটা সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে আপনি এনপিএল এর ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছেন। যেই মানে একদিকে তো হচ্ছে যে বেসরকারি খাত এমনিতেই একটা খুব নাজুক অবস্থা ছিল, এফেক্টস বড় ধরনের ডিভ্যালুয়েশনের যে ইম্প্যাক্ট যেটা, সেটার ফলে। সেকেন্ড হচ্ছে আপনার আপনি কন্ট্রাকশন মানে আপনার যে এনপিএল এর ডেফিনেশন কিংবা ক্রেডিট টাইটনিং যদি আমরা বলি, এই কাজটা করেছেন এমন একটা পয়েন্টে যখন আসলে প্রাইভেট সেক্টরে বড় ধরনের একটা তারল্য সংকট তৈরি হয়ে গেছে। কীরকম? যেমন ধরুন, ফর ম্যানুফ্যাকচারারদের জন্য এক্সচেঞ্জ রেটের কারণে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে গেছে 40%। এই অবস্থায় আপনি ওয়ার্কিং ক্যাপিটাল নতুন করে বাড়তে তো দিচ্ছেনই না, বরঞ্চ যেখানে আমাদের ক্রেডিট ফ্লো গ্রোথ থাকে 15%, 10 থেকে 15%, সেটাকে আপনি 3-4-5% লেভেলে নামিয়ে এনেছেন ক্যাপিটাল রেস্ট্রিকশনের কারণে। সো এটার ফলে যেটা হয়েছে যে প্রাইভেট সেক্টরে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ব্যাপারটা শুধুমাত্র যে এনার্জি কিংবা ব্যাংকের টাকা পাওয়া যাচ্ছে তা না, মানে একটু বিশদভাবে ব্যাখ্যা করা দরকার যে দেখুন, একটা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ চলতে গেলে তাকে ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লোটা থাকতে হবে।
ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো যদি ইন রিয়েল টার্ম যদি আপনি 40% কমিয়ে দেন, তাহলে তো তার পক্ষে আসলে আগের লেভেলে অপারেট করা সম্ভব না। ফলে যেটা হবে, তখন আপনার ওই যে লোয়ার লেভেল ইকুইলিব্রিয়ামে নেমে আসতে হবে। সেক্ষেত্রে শর্ট টাইমে কি মনে করছেন যে বেসরকারি খাত কর্মসংস্থান কি এখনো সেই নতজন অবস্থায় থাকবে নাকি বাড়বে, কি মনে করছেন? দেখুন, এটা তো ঘুরতে সময় লাগে। বাংলাদেশের ইকোনমি আসলে আর খুব একটা ছোট না। বাংলাদেশের ইকোনমি কিন্তু এখন মোটামুটি 30-35টা দেশের লেভেলে আছে, এবং কিছু কিছু জায়গায় আপনি যদি দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের ক্ষেত্রে আমরা কিন্তু আসিয়ানের অনেকগুলো দেশের থেকেই সাইজে বড়। সো এই কনটেক্সটে যদি বলি যে ঘুরতেও কিন্তু সময় লাগবে, 1-2 বছর আমরা যেটা এক্সপেক্ট করি যে এই ধরনের বড় ডিপের পরে 1-2 বছর লাগে ওভারঅল ইকোনমি রিটার্ন করতে, মানে আপনার আগের লেভেলে ফেরত আসতে অ্যাট এ মিনিমাম। অনেক অনেক ধন্যবাদ আশরাফ ভাই আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম দেশের অর্থনীতি সহ ব্যবসা পরিসর সবকিছু মিলে। আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হয়েছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জুলাই জাদুঘর পরিদর্শন শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। যারা আছেন এবং শহীদদের, বিশেষত শহীদদের প্রচুর স্মৃতিচিহ্ন এসেছে এখানে, যা প্রদর্শিত হয়েছে তার কয়েক গুণ বেশি স্মৃতিচিহ্ন পরিবারগুলো তাদেরকে দিয়েছে। তো এগুলা কিভাবে আমরা শৈল্পিকভাবে আমরা প্রদর্শন করতে পারি আরও বেশি, এই ভবনের বাইরেও কিছু পরিকল্পনা ছিল সর্বশেষ যখন জাদুঘর, এখন সেই পরিকল্পনা কি পর্যায়ে আছে তারা বলতে পারেনি। তো এখানে কিন্তু আরও অনেক কিছু হওয়ার কথা, এই পুরা যে 17 একর জায়গাটাকে ঘিরে আরও ব্যবহার করার সুযোগ আছে, সেটাকে যাতে তারা শৈল্পিকভাবে প্রকৃত ইতিহাসটা যাতে তারা তুলে আনে। না, এটা মূলত জনবল, পর্যাপ্ত পরিমাণ জনবল না থাকার কারণে এই ভিড় তারা সামলাতে পারবে না এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে না। এটা একটা স্বায়ত্তশাসিত আইন প্রয়োজন, কাঠামো প্রয়োজন। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই ধরনের লোক নেতৃত্বে রেখে পর্যাপ্ত পরিমাণ জনবল রাখতে হবে, কারণ এখানকার সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ, নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো লোককেও এখানে নিয়োগ দেওয়া যাবে না, এবং এখানে যে মানুষ আসতেছে তারা যাতে সঠিকভাবে এটা উপভোগ করতে পারে, দেখতে পারে, এবং এইখানে যাতে এক্সপ্লেইনার লাগবে, ব্যাখ্যা দিবে এই ধরনের মানুষকে, সে ধরনের ব্যবস্থা লাগবে। আমরা যখন বিদেশে গিয়েছি বিভিন্ন জাদুঘর, জাতীয় জাদুঘর, বিশেষত চীনে আমি যখন গিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমাদের পুরো ঘুরে ঘুরে সাধারণ যারা ভিজিটর হয় তারা এক্সপ্লেইন করার একটা ব্যবস্থা আছে, সেখানে তারা অডিও শুনতেছে অথবা কেউ একজন ব্যাখ্যা করে করে সবকিছু বলছে। তো এইরকম এইখানে আধুনিক ব্যবস্থা লাগবে এই জাদুঘরে। আচ্ছা, নাইট ভাই, একটু জানতে চাইবো যে ফেলানির স্মৃতি সম্বলিত যে ছবি সেগুলো সরানো হয়েছে, তারপর মধুবিরোধী আন্দোলনের যে ছবি সেগুলো সরানো হয়েছে। আসলে এটা আসলে কেন করা হয়েছে, বা বিএনপি কি এটা নতজন করবার করেছে কিনা, বা কীভাবে দেখছেন আপনারা, কেন সরানো হয়েছে? বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে মানে যদি ভয় না পেতো তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না। এবং গত 16 বছর যেই ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না যে এখানে যে এটা যে শুধু দেশীয় ফ্যাসিবাদ না, এটার সাথে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষত ভারত, এখানে নানাভাবে। তো সেই ইতিহাসটা আসলে এটার প্রথম সবচেয়ে প্রত্যক্ষ করি আমরা বর্ডারে, আসলে সীমান্ত হত্যা, যদিও 71-এর পর থেকে সীমান্ত হত্যা শুরু হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, এটা 16 বছরের ইতিহাসের বাইরে হইলেও বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে তুলে ধরা, মানে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে। জুলাই স্মৃতি জাদুঘরে কথা বলছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন সরাসরি ছিলাম সেখানে। দেশের সব ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। মন্ত্রী মজুদ্দারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, মজুদ্দার প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। মজুতদারি
এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। তালিকায় জেড ক্যাটাগরির কোম্পানির দাপটের মধ্য দিয়ে গেল সপ্তাহে শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে লেনদেন। পতন হয়েছে সবগুলো সূচকের, তবে বেড়েছে বাজার মূলধন আর 21টির মধ্যে 11 খাতের দৈনিক গড় লেনদেন। এমন মিশ্র প্রবণতার মধ্যেই 2 সপ্তাহ পর প্রতি কার্যদিবসে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকার ঘর। দৈনিক লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতায় গেল সপ্তাহ শুরু করে ঢাকা পুঁজিবাজার। প্রথম কার্যদিবস 1257 কোটি 6 লাখ টাকায় শেষ হলেও ধরে রাখা যায়নি মোমেন্টাম। পরের 2 কার্যদিবসে টানা কমার পর অবশ্য শেষ কার্যদিবসে কিছুটা ঘুরে লেনদেন থামে 1147 কোটি 74 লাখ টাকায়। দৈনিক লেনদেন ওঠানামার মধ্যে গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারে কমেছে সবগুলো সূচক। প্রধান সূচক ডিএসইর এক্স 34.62 পয়েন্ট কমে নেমেছে 5861 পয়েন্টে। সূচকের পতন হলেও সপ্তাহ ব্যবধানে সামান্য বেড়েছে বাজার মূলধন। খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে 21টির মধ্যে দৈনিক গড় লেনদেন বেড়েছে 11টি খাতে। এর মধ্যে সাধারণ বীমা, ওষুধ ও রাসায়নিক এবং টেক্সটাইল খাতের লেনদেন ছাড়িয়েছে 100 কোটি টাকা। এদিকে প্রকৌশল খাতের গড় লেনদেন 100 কোটির ঘর পার হলে সপ্তাহ ব্যবধানে কমেছে 4.25% কাছাকাছি। গেল সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় আবারও দাপটে ফিরেছে জেড ক্যাটাগরির কোম্পানি। তালিকায় 8টি দখলে নিয়েছে সবচেয়ে বাজে খ্যাত এই ক্যাটাগরি, আর 2টি রয়েছে এই ক্যাটাগরির কোম্পানির দখলে। বিপরীতে দাম কমতির শীর্ষে 10 কোম্পানির তালিকায় 7টি রয়েছে সবচেয়ে ভালো মানের এই ক্যাটাগরির প্রতিষ্ঠান। অন্তরা সেন, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. দেখছেন এই সময় বাণিজ্য। দুবছরের রেলওয়ের লাভজনক রুট হয়ে উঠেছে কক্সবাজার রেলপথ। মাত্র 4 জোড়া ট্রেন মাসে যাত্রী পরিবহন করছে 3 লাখের বেশি। ট্রেনের সংখ্যা বাড়িয়ে চলতি বছর 5 লাখ এবং আগামী 1 বছরের মধ্যে প্রতি মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সবশেষ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ বিস্তৃত করা হচ্ছে কক্সবাজার পর্যন্ত। শাখাটুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটকদের ব্যাপক আগ্রহের পাশাপাশি অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস প্রতিদিন কমপক্ষে 23টি বগিতে দুবারের যাত্রায় 2500-র বেশি যাত্রী বহন করছে। এমনকি যান্ত্রিক জটিলতা এড়াতে লাগানো হয়েছে 2টি পাওয়ার কার। মাসে গড়ে এ ট্রেন যাত্রী বহন হচ্ছে অন্তত 65,000। একই পরিস্থিতি একই রুটের পর্যটক এক্সপ্রেসও। এ ট্রেনের প্রতি যাত্রায় 21টি বগিতে দুবারের যাত্রী থাকছে অন্তত 2300 জন। মাসে 60,000 যাত্রী বহন হয় এ ট্রেনে, অথচ সাধারণ ট্রেনে 16টি বগিতে যাত্রী বহন করা হয় 900 জন। কক্সবাজার রুটে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে যে বর্তমানে ঢাকা থেকে যে ট্রেনগুলো যায় এর পাশাপাশি আরও কিছু ট্রেন আমরা কক্সবাজার রুট পর্যন্ত সম্প্রসারণ করব। বিরতিহীন কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম থেকে আসা যাওয়া করছে প্রবাল ও সৈকত নামে আরও 2টি যাত্রীবাহী ট্রেন। প্রতিদিন এই 2টি ট্রেন অন্তত 3600 যাত্রী বহন করছে। তারপরও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। আরেকটা ঢাকা থেকে ট্রেন, সেটাকে আমরা এক্সটেন্ড করে যেটা কক্সবাজারে নিয়ে যাব এবং কোচ এবং ইঞ্জিন প্রকিউর করা প্রক্রিয়াধীনে আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কপথের 159 কিলোমিটার দূরত্ব অতিক্রমে সময় লাগছে 4 থেকে 6 ঘন্টা। তার বিপরীতে 151 কিলোমিটার দূরত্বের রেলপথের সময় মাত্র 3 ঘন্টা। একই সঙ্গে বিপজ্জনক বাঁকের কারণে সড়ক পথের দুর্ঘটনা এড়িয়ে রেলপথের ভ্রমণ নিরাপদ করতে আরও বেশি ট্রেন চালুর দাবি স্থানীয়দের। রেলপথকে যদি কার্যকর করতে হয় তাহলে রেলপথের যে সার্ভিস, রেলপথের সংখ্যা, রেলের সংখ্যা বাড়াতে হবে। 2023 সালের 1 ডিসেম্বর বাণিজ্যিক যাত্রা শুরু করা এই কক্সবাজার রুটের ট্রেনের মাধ্যমে 100 কোটি টাকা রাজস্ব আদায় করছে রেলওয়ে পূর্বাঞ্চল। ঢাকা চট্টগ্রামের পর চট্টগ্রাম কক্সবাজার রেলপথ এখন বাংলাদেশ রেলের ব্যস্ততম রুট হিসেবে চিহ্নিত। বর্তমানে এই রুটে প্রতি মাসে যাত্রী পরিবহন হচ্ছে অন্তত 3.5 লাখ।
এই বছরের মধ্যে তা পৌঁছাবে 5 লাখে এবং আগামী বছর নাগাদ অন্তত 10 লাখ যাত্রী পরিবহন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে 4,374 টাকা বাড়িয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,34,038 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ভ্যাট সহ প্রতি ভরি 21 ক্যারেটের স্বর্ণ 2,23,541 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ 1,91,931 টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,56,822 টাকা নির্ধারণ করা হয়েছে। দেখছেন এ সময় বাণিজ্য। সদ্য সমাপ্ত অর্থবছরে আখাউড়া স্থলবন্দরে রফতানি আয় কিছুটা বাড়লেও আমদানি কার্যক্রম প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। এতে কমেছে রাজস্ব আয়। বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দরে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি দেশের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া স্থলবন্দরে। এই স্থলবন্দরটি মূলত 1994 সালে শুল্ক স্টেশন হিসেবে যাত্রা শুরু করে পরবর্তী সময় 2010 সালে এই স্থলবন্দরটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে রূপ লাভ করে। এরপর থেকে এই স্থলবন্দর দিয়ে বিভিন্ন ধরনের পণ্য, অর্থাৎ এখানে মাছ, চিটাগুড়, শুটকি, সিমেন্ট, রড, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, শুটকি সহ বিভিন্ন ধরনের অর্থাৎ 42 ধরনের পণ্য রপ্তানি হতো ভারতের ত্রিপুরা রাজ্যে। সেখান থেকে বিভিন্ন রাজ্যে সেগুলো যেত। কিন্তু সম্প্রতি সময় অর্থাৎ 2017 সালে ত্রিপুরার অভ্যন্তরে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের রেল যোগাযোগ স্থাপিত হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ থেকে আমদানি পরিমাণ অনেকাংশ কমে যায়, যার কারণে কিন্তু রপ্তানি বাণিজ্য অনেকটাই ভাটা পড়ে। তারপরে গত 2 বছর আগে কিন্তু এখানে বাংলাদেশ থেকে 6টি পণ্যের রূপে ভারতীয় পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে কিন্তু এখানে রপ্তানি বাণিজ্য আরও কমে যায়। পক্ষান্তরে এই বন্দর দিয়ে কিন্তু আমদানি পরিমাণ বলা যায় শূন্যের কোটায়। আমি আপনাকে যদি জানিয়ে রাখি, বন্দরের পরিসংখ্যান গত 2024-25 অর্থ বছরে রপ্তানি হয়েছিল এই বন্দর দিয়ে 514,34,00,000 টাকার পণ্য, বিপরীতে আমদানি হয়েছিল 7,31,00,000 এবং 82,000 টাকার জিরা, ডাল এবং কাজু বাদাম। এই অর্থ বছরে অর্থাৎ আমদানিকৃত পণ্যের মধ্যে যদি রাজস্ব এবং যদি ধরি আপনাকে 4,16,84,696 টাকার পণ্য আমদানি হয়েছিল। 2025-26 অর্থ বছরে কিন্তু রপ্তানি পরিমাণ কিছুটা বাড়লেও কিন্তু আমদানি পরিমাণ অনেকাংশে কমেছে, যার কারণে কিন্তু এই বন্দরটি মূলত স্থবির হয়ে পড়েছে। আমি কথা বলেছিলাম এখানকার যে সংসদ সদস্য এবং এখানে যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন বাবু শ্যামল হোসেন, তিনি বলছেন আখাউড়া স্থলবন্দরকে চাঙ্গা করার লক্ষ্যে তিনি কাজ করছেন এবং এখানে ব্যবসায়ীরা কিন্তু দাবি করছে যে নিষিদ্ধ ঘোষিত পণ্য ব্যতীত সব ধরনের পণ্য আমদানি করা হলে বন্দরটি আরও চাঙ্গা হবে। তো এইটুকু ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর থেকে সর্বশেষ তথ্য। আমদানি, রপ্তানি ও রাজস্ব আয়ের খবর জানতে সরাসরি ছিলাম আখাউড়া স্থলবন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গে থাকুন। দেখছেন এ সময় বাণিজ্য। বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মেধাভিত্তিক প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলা বিদর 7ম আসরের কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুমিল্লা শহরের নবাব ফয়জুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বাছাই পর্বে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে অংশ নেয় 1000-এরও বেশি শিক্ষার্থী। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রতিযোগীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের কুমিল্লা অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আসলাম হোসেন চৌধুরী। আয়োজকরা জানান, ঢাকায় অনুষ্ঠিত মূল পর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ 10 লাখ টাকার মেধাবৃত্তি লাভ করবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকা পাবে। কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে প্রতি বছর 3 মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার মধ্যরাত থেকে মৎস্য আহরণের জন্য সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। প্রথম পর্যায়ে অতিরিক্ত মাছ আহরণ ও অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট।
টুকটাক শব্দে মুখর পুরো জেলেপাড়া। নিষেধাজ্ঞা প্রত্যাহারের তারিখ নির্ধারিত হওয়ায় জেলে পল্লীগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। জাল নৌকা মেরামত শেষে রং করে বেঁধে রাখা হয়েছে ঘাটে, প্রস্তুত করা হচ্ছে নতুন জাল। প্রতি বছর রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির লক্ষ্যে মৎস্য আহরণে 24 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। 10 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয়। দীর্ঘ 105 দিন পর আগামী 10 আগস্ট কর্মহীন জীবনের অবসান ঘটাতে প্রহর গুনছেন জেলেরা। 3 মাস কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ বন্ধ ছিল, এখন 10 তারিখ থেকে মাছ মারা খুলবে। বুটের অল্প কাজ আছে, এগুলো সারতেছি। বুটের কাজ শেষ, রং টং সব দিয়ে শেষ হয়েছে। নৌকা বানাইছি, জাল বানাইছি, এটা প্রস্তুতি করছে দি লিক খুলিলে নদীতে মানিয়ে বসাবো। শুধু জেলে পাড়া নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট। প্রস্তুত করা হয়েছে পল্টুনো। অনেক মানুষের কর্মসংস্থান হবে, মানুষের একটা চাঞ্চল্য সৃষ্টি হবে। ড্রাম কাটাইয়া প্রস্তুতি নিছি সবকিছু এবং বোট রেডি করছি। পূর্ব ঘোষিত ঘোষণা হিসেবে অনুযায়ী মনে করেন আমাদের এখন বর্তমানে কমপ্লিট, আমাদের প্রস্তুতি শেষ। সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রথম পর্যায়ে অতিরিক্ত মাছ আহরণ ও অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, জানালেন বিএফডিসির কর্মকর্তা। প্রথম দিকে মৎস্য অবতরণ সময়টাকে নিয়ন্ত্রণ করা হয় ওভারফিশিং এবং আহরণোত্তর অপচয় রোধ করার জন্য, যাতে আহরিত মাছের অপচয় না হয়। এই উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। বিএফডিসির তথ্য মতে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় 26,000 জেলে, আর মৎস্য অবতরণ ও পরিবহন কাজে যুক্ত আছে 1,500-এরও বেশি শ্রমিক। সময় সংবাদ, রাঙামাটি। বন্যা ও পাহাড়ি ঢলের প্রভাবে বান্দরবানের কুহালং এলাকায় হেলে পড়েছে সেতু। বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজার মানুষ। উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণে ও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বিস্তারিত জানাচ্ছেন এন এ জাকির। বন্যা ও পাহাড়ি ঢলে হেলে পড়েছে সেতু, দেবে গেছে পাটাতন। তবু ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন চলাচল করছে মানুষ ও যানবাহন। বান্দরবান সদরের ক্যামলং পাড়ার সেতু দিয়ে চলাচল করে 6টি পাড়ার 10,000 মানুষ। 2023 সালের বন্যায় সেতুটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা হয়নি। সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে সেতুটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন সেতু পার হচ্ছে বাসিন্দারা। এমনকি কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ এবং অসুস্থ রোগী হাসপাতালে নিতেও পোহাতে হচ্ছে ভোগান্তি। তাই দ্রুত সেতুটি মেরামত করা না হলে যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা স্থানীয়দের। মেইন রাস্তা বন্ধ করে ভিতরে যদি উন্নত হয়, এখানে যদি সামনে দিয়ে রাস্তা তৈরি করা হয়, কোনো তো লাভ আছে বলে আমি মনে করি। ব্যবসা বাণিজ্য করি, সেই জন্য এদিকে যাতায়াত করতে হয়, সেই জন্য আমাদের অনেক কষ্ট হয়। যখন বর্ষাকালে আমাদের সবাই করে বিচ্ছিন্ন হয়, এটা সরকারের কাছে অনুরোধ এই ব্রিজটা যেন সুন্দরভাবে ওই করে। তবে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত নির্মাণ করা হবে জানায় এলজিইডি। টেন্ডার অনুমোদন হয়েছে এবং ঠিকাদারও নির্বাচন করা হয়েছে, শীঘ্রই কাজটি শুরু হবে বলে আশা করছি। সেতুটি দিয়ে প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষ যাতায়াত করে। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। দেখছেন এই সময় বাণিজ্য। হরমুজ প্রণালী স্বাভাবিক না হয় ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বিশ্ববাজার। বেড়েছে পাম তেল, ক্যানোলা ও সূর্যমুখী তেলের দাম, তবে নিম্নমুখী সয়াবিন বীজের দাম। মধ্যপ্রাচ্য সংঘাত সাময়িক বন্ধ হলেও হরমুজ প্রণালী স্বাভাবিক না হয় ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বিশ্ববাজার। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, 1 মাসে প্রায় 1.5% বেড়ে প্রতি টন পাম তেল বিক্রি হয়েছে $1,143.49। ঊর্ধ্বমুখী ক্যানোলার দাম 1 সপ্তাহে 2.85% বেড়ে প্রতি টন ক্যানোলা বিক্রি হয়েছে $558.78। বেড়েছে সূর্যমুখী তেলের দামও, মাস ব্যবধানে 0.49% বেড়ে প্রতি টন এই তেল বিক্রি হয়েছে $1,762। এদিকে অতিরিক্ত মজুত আর উৎপাদনের পূর্বাভাসে নিম্নমুখী সয়াবিন বীজের দাম, মাস ব্যবধানে 1.32% কমেছে সয়াবিন বীজের দর। প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে $11.56। অন্তরা সেন, সময় সংবাদ।
গ্রিসের উপকূল থেকে ৭২ বাংলাদেশি সহ ২ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের সময় ইউরোপীয় সীমান্তরক্ষী একটি সংস্থা তাদের উদ্ধার করে। এসব অভিবাসন প্রত্যাশীদের গ্রিসের একটি বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। ইউরোপের স্বপ্ন যেন মহামারী আকার ধারণ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলে পৌঁছায় ৪০ অভিবাসন প্রত্যাশী। ইয়েরা পেত্রার দক্ষিণ পূর্ব উপকূলে তাদের বহনকারী নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের নিরাপদে বন্দরে নেওয়া হয়। এরপর শুরু হয় নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় মিডল ইস্ট মনিটর। ওই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই দুটি নৌযান থেকে উদ্ধার করা হয় আরও ১১২ জনকে। প্রথম নৌযানে ছিলেন ৫৬ জন, যাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌযানেও ছিলেন ৫৬ জন, তাদের মধ্যে ৪৭ বাংলাদেশি এবং ৯ মিশরীয় নাগরিক ছিলেন। গ্রিসের দক্ষিণের দ্বীপ ক্রিটে সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বেড়েছে। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে অন্তত ২০২ জন সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। নতুন করে যাওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এতে দ্বীপটির প্রশাসন ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর উপর বাড়ছে চাপ। এদিকে আগের একটি উদ্ধার অভিযানে ৫০ জন অভিবাসন প্রত্যাশীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিবাসীদের জবানবন্দি অনুযায়ী লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রায় নৌকাটি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এজন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে $১.৫ থেকে $২,০০০ পর্যন্ত নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। তীব্র খরায় জ্বালানির সাশ্রয়ের পথে হাঁটছে ইউরোপের দুই দেশ রোমানিয়া ও হাঙ্গেরি। দানিউব নদীর পানির স্তর ইতিহাসের সর্বনিম্নে নেমে যাওয়ায় কমেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানী বুখারেস্ট সহ দেশের বিভিন্ন শহরে নিভিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনার আলো। জারি করা হয়েছে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা। একই অবস্থা হাঙ্গেরিতেও। রোমানিয়ার দীর্ঘস্থায়ী খরা এবার সরাসরি আঘাত হেনেছে দেশটির জ্বালানি খাতে। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবের পানির প্রবাহ রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় শীতলীকরণে প্রয়োজনীয় পানি সংকটে পড়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। এতে করে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে আগস্ট জুড়ে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে রোমানিয়া সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে রাজধানী বুখারেস্টের সিটি হল, রোমানিয়ান অ্যাথেনিয়াম, সেন্ট্রাল ইউনিভার্সিটি লাইব্রেরি, জাতীয় জাদুঘর সহ বিভিন্ন ঐতিহাসিক ও সরকারি ভবনের আলোকসজ্জা বন্ধ রাখা হয়েছে। রাস্তার বাতির উজ্জ্বলতাও প্রায় 1/3 কমিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্প কারখানায় উৎপাদন সীমিত করা, সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার কমানো এবং সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত ডিজিটাল বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। স্থানীয় বাসিন্দাদের অনেকে এই সংকটকে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং নীতিগত ব্যর্থতার ফল বলেও মনে করছেন। দীর্ঘদিন ধরে পরিবেশের চেয়ে শিল্প ও কর্পোরেট প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার জন্য নেতিবাচক প্রভাব এখন সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। একই চিত্র প্রতিবেশী দেশ হাঙ্গেরিতেও। রাজধানী বুদাপেস্টের পার্লামেন্ট ভবন, ক্যাসেল ও ঐতিহাসিক চেইন ব্রিজের রাতের আলোকসজ্জা বন্ধ করে দেওয়া হয়েছে। রাতের সৌন্দর্য দেখার সুযোগ হারিয়ে হতাশ পর্যটকেরা। তবে স্থানীয়দের অনেকেই বলছেন বিদ্যুৎ সাশ্রয় এখন বিলাসিতার চেয়ে বেশি জরুরি। জাতীয় বিদ্যুৎ গ্রিড সচল রাখতে এই সিদ্ধান্তকে দায়িত্বশীল পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হলে ইউরোপে এমন জ্বালানি সংকট ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা দিতে পারে। তবে এই অন্ধকারে অবশ্য উপকার পেয়েছে দানিউবের আরেক বাসিন্দা মেফ্লাই নামের পতঙ্গ। আলোক দূষণের কারণে নদীর তীরের বাতিতে আকৃষ্ট হয়ে প্রতি বছর অসংখ্য মেফ্লাই ডিম পাড়ার আগেই মারা যেত। বিশেষজ্ঞরা বলছেন শহরের আলো নিভিয়ে দেওয়ায় এবার তারা স্বাভাবিকভাবে নদীতে ফিরে ডিম পাড়তে পারছে। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন বেসরকারি ঋণ প্রবাহ জুনে। বিনিয়োগে মন্দা, যুদ্ধ, বৈশ্বিক অনিশ্চয়তায় দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী স্থবিরতার শঙ্কা বিশ্লেষকদের। ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষককে লাভবান করার উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন আইনমন্ত্রী। মজুতদার প্রমাণিত হলে নিশ্চিত করা হবে সর্বোচ্চ সাজা।
এবং 2 বছরেই রেলের লাভজনক রুট কক্সবাজার। মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য। চাপ সামলাতে পর্যটন নগরী পর্যন্ত চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এই ছিল এই সময় বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরে। সঙ্গে থাকুন সময়ের।